দ্বিতীয় নেটটি পেরোলো ওরা। আরও কিছু দূর এগোতেই নজরে পড়ল খননের কাজ। কি এসব? প্রশ্ন করে হিমেল। কিছু তো একটা আছে নিশ্চয়ই। যেভাবে মাটি খুঁড়েছে খনিজ সম্পদ হতে পারে। পানিতে তেল ভাসতে দেখে কিছুটা নিচের দিকে ঝুঁকে দেখল আদনান। তারপর উত্তেজিত হয়ে উঠল, ও মাই গড, যা ভেবেছিলাম তাই। এজন্যই এত গোপনীয়তা। কিন্তু মাটি খুঁড়ে সবটা নিয়ে গেছে ওরা। এভাবে বিদেশি চরেরা ঢুকে আমাদের দেশের সম্পদগুলো নিয়ে যায়। যে করে হোক ওদের আটকাতে হবে। আমাদের এখনই বের হতে হবে এখান থেকে। ঠিক এখনই বের হয়ে আটকাতে হবে ওদের। এখনও হয়তো আছে ওরা। দ্রুত পা চালালো ওরা হাঁটু পানির ওপর। ঠাস করে চর বসালো হেক্টর মেয়েটার গালে। হাত থেকে ওর ক্যামেরাটা আগিয়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেছে। ক্যামেরার টুকরো অংশগুলো পড়ে আছে মেঝেতে। মেয়েটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। চর খেয়ে সে শয়তানের প্রতিমার উপর পড়ে গিয়েছিল। তারপর ঠোঁট কেটে যায় তার। হেক্টর তার চিরকুটটা শক্ত করে ধরে শয়তানি হাসি হেসে ইংরেজিতে বলে উঠল, কে তুই জানি না, কিন্তু বিপদ সীমানা অতিক্রম করে নিজের বিপদ ডেকে এনেছিস। মেয়েটা কেবল চেয়ে থাকে ভয়ার্ত দৃষ্টিতে। হেক্টর তাকে ছেড়ে দিয়ে ক্লার্কের উদ্দেশ্যে বলল, ক্লার্ক, ওকে বন্দি করে রাখো। ওর হিসাবটা পরে নেব। আগে আমাদের স্বর্ণ আর তেলগুলো জাহাজে তোলার ব্যবস্থা করতে হবে। অন্ধকার নেমে এসেছে চারদিকে। তোমরা সব কিছু প্যাক করো। চারপাশ নির্জন হয়ে গেলে রওনা দেবে সাগরের দিকে। মাথা বুকে সম্মিত জানালো ক্লার্ক। তারপর মেয়েটার হাত ধরে টেনে নিয়ে গেল একটা রুমে। বন্দি করে রাখলো তাকে ওই রুমে। হেক্টর মাথা ঝুঁকে দাঁড়ালো শয়তানের প্রতিমার সামনে। প্রতিমাটা নতুন করে জোড়া লাগানো হয়েছে। কিছুক্ষণ মাথা ঝুঁকে কি যেন উপাসনা করে হেক্টর হাত বুলালো প্রতিমার মাঝখানে, যেখানে দুভাগ করে ভেঙে দিয়েছিল আদনান। ওই জায়গাটাতে চুমি খেয়ে হেক্টর রেগে ফুঁসতে থাকে। তারপর দাঁতে দাঁত ঘেঁষে বলতে থাকে, একবার শুধু হাতে আসুকো, তারপর কি ভয়ানকভাবে যে ওকে মারবো। বলতে বলতে ডান হাতে শক্ত করে মুঠি পাকালো হেক্টর। আদনানের কথা মনে পড়লেই রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারে না সে। চারপাশে অন্ধকার। স্মার্ট ওয়াচের হালকা আলোতে হাঁটছে ওরা তিনজন। সবার সামনে আদনান, তার পেছনে হিমেল আর রিজিয়া পাশাপাশি। সাবধানে পা ফেলছে তিনজন। পেছন থেকে রিজিয়া একটা হাত রাখছে আদনানের কাঁধে। ভয় পাচ্ছে সে, কখন না জানি কুকুরগুলো সামনে পড়ে যায়। যা ভয়ঙ্কর কুকুর! একটু পরই ভয়টা হয় সত্যি হলো। একটা কুকুর সামনে এসে দাঁড়ালো। রিজিয়া ভয়ে খামচি ধরল আদনানের শার্টের কলার। কুকুরটা ঠায় দাঁড়িয়ে রইল, সামনে এগোচ্ছে না। হয়তো প্রতিপক্ষের সংখ্যা বেশি দেখে এগোচ্ছে না। মাথা নিচু করে চলে যেতে লাগলো, কিন্তু ফিরে এলো কিছুক্ষণ পর, সাথে আরও কয়েকটা কুকুর নিয়ে। এবার দেখে মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে পড়বে ওরা। একটা গু গু করছে। গাছের একটা ডালের দিকে দৃষ্টি দিলে আদনান। তারপর হিমেল আর রিজিয়ার উদ্দেশ্যে বলল, বি রেডি। কুকুরগুলো আক্রমণ করলেই জাম্প দিয়ে গাছের ডালটা ধরে উপরে উঠে যাবে। অস্ফুট সুরে শব্দ করলো হিমেল। কুকুরগুলো একসাথে ঝাঁপ দিল ওদের উপর। তিনজনে ওরা জাম্প দিয়ে গাছের ডালটা ধরার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো রিজিয়া। সে কিছুটা সামনে গিয়ে মাটিতে উপড়ে পড়লো। কুকুরগুলো মাংসের লোভে আবার ঘুরলো তার দিকে। গাছের উপর থেকে আদনান বলে উঠল, রিজিয়া রান, উঠো রিজিয়া, দৌড়াও। একটা কুকুর ঝাঁপ দিল আবার রিজিয়ার দিকে। রিজিয়া সরে গিয়ে উঠে দাঁড়ালো, তারপর দৌড়াতে লাগলো অন্ধকারের দিকে। কুকুরগুলো পিছু নিল তার। আদনান লাফ দিয়ে আরেকটা গাছের ডাল ধরলো। সেখান থেকে লাফ দিয়ে নিচে নামলো। ক্ষিপ্র বেগে দৌড় দিল সে কুকুরগুলোর পিছু পিছু। চিতাবাঘের মতো ভাইব দিল সে এবার। হাত দিয়ে পেছন থেকে ধরলো দুটো কুকুরের পা। কুকুর দুটো সামনে এগোতে পারলো না আর। কামড়ে দিতে চাইলো আদনানের হাতে। আদনান সজোরে ঘুষি চালালো। একটা মুখে হাফ সেকেন্ডের মধ্যে আরেকটা ঘুষি চালালো বা হাত দিয়ে অন্য কুকুরটার মুখে। কুকুর দুইটা তার শক্ত হাতের ঘুষি খেয়ে পালিয়ে গেল অন্যদিকে। রিজিয়ার পেছনে তখন আরও তিনটা কুকুর। আর একটু হলেই কুকুরগুলো ধরে ফেলবে তাকে। রিজিয়া কাঁদতে কাঁদতে ছুটছে। বেশি জোরে চিৎকার করতেও পারছে না, যদি হেক্টরের লোক শুনে ফেলে।
আর 2 ফুট দূরত্ব কুকুর, আর তার মাঝে কুকুরগুলো থেকে আরো কয়েক গজ পেছনে ছুটে আসছে আদনান। সামনে লম্বা একটা লতা ঝুলানো দেখে গেল গাছের সাথে। ওটা এক হাতে ধরে জাম্প দিল সে সামনের দিকে। শূন্যে ভেসে ছুটল সে। কুকুরগুলো রিজিয়াকে ধরার আগ মুহূর্তেই তাদের উপর দিয়ে আদনান এসে এক হাতে শক্ত করে ধরে ভাসিয়ে নিয়ে গেল তাকে। কিছুটা দূরে গিয়ে মাটি স্পর্শ করলো ওরা। সাথে সাথে মাটি থেকে একটা গাছের ভাঙা ঢাল তুলে নিয়ে সজোরে আঘাত করলো আদনান পরপর দুটো কুকুরকে। বাকি কুকুরটাকে ডান পা দিয়ে কিক মারলো। প্রথম কুকুর দুটো মারাত্মক আঘাত পেয়ে ছটফট করতে লাগলো নিচে। বাকি কুকুরটা লাথি খেয়েও ছুটে এলো আবার, ঝাঁপ দিল আদনানের উপর। আদনান ডান পাটা হালকা পেছনে নিয়ে গাছের ডালটা দিয়ে এমনভাবে কুকুরটাকে আঘাত করলো যেন ব্যাট দিয়ে বল পেটাচ্ছে। আঘাত পেয়ে কুকুরটাও ছটফট করতে লাগলো সঙ্গীদের পাশে। রিজিয়ার হাত ধরে হিমেল কাছে যাওয়ার জন্য পা বাড়ালো আদনান। তখনই কানে এলো কয়েকজনের কণ্ঠস্বর। আদনান তার স্মার্ট ওয়াচের আলো নিভিয়ে দিল। কিছুক্ষণ হেঁটে এসে দেখলো হেক্টরের লোক। ওরা হিমেলকে ধরে ফেলেছে গাছের উপর থেকে। আশেপাশে তাকাচ্ছে ওরা আর কেউ আছে কিনা দেখার জন্য। রিজিয়ার হাত ধরে একটা ঝোপের আড়ালে লুকিয়ে রইল আদনান। হেক্টরের গলা শোনা গেল। হিমেলের ডান গালে ঘুষি চালিয়ে সে বলে উঠল, তুই তাহলে আদনান, আমার বড় শত্রু। বলতে বলতে হা হা করে উঠল হেক্টর। তার মানে ওরা আদনান সম্পর্কে জানে, শুধু আদনানের চেহারাটা চেনে না। হিমেলকে আদনান ভেবে ধরে নিয়ে যাচ্ছে। তাকে বাঁচাতে হবে ওদের হাত থেকে। রাত আরো গভীর হলো। হেক্টরের লোকেরা স্বর্ণগুলো একটা লরিতে বোঝাই করার কাজে ব্যস্ত। ঝোপ থেকে সবকিছু দেখতে লাগলো আদনান। তার বাহুটা শক্ত করে ধরে আছে রিজিয়া। এই মুহূর্তে আদনানের দায়িত্ব বেড়ে গেল। এদিকে দেশের সম্পত্তিগুলো বাঁচাতে হবে, অন্যদিকে বাঁচাতে হবে হিমেলকে। কিন্তু দুটি কাজ একসাথে করা সম্ভব না। আবার বেশি দেরি করলেও হিমেলকে বাঁচানোর সম্ভাবনা খুব কম। তাই আগে হিমেলকে বাঁচানোর সিদ্ধান্ত নিল। কিন্তু দেশের সম্পদগুলো হাতছাড়া করা যাবে না। কি করা যায় ভাবতে ভাবতে আদনান সাবধানে বের হয়ে গেল ঝোপের আড়াল থেকে। রিজিয়াকে নজরে রাখতে বলল ভেতরে। আদনান এগোতে লাগলো লরির দিকে। লরি এখনো ছেড়ে দেয়নি। লুকিয়ে সে লরির পেছনে গেল। লরির ওপর বেশ কয়েকটা কফিন, সবগুলোতে স্বর্ণ বোঝাই করা, যেন ওরা কফিনে করে লাশ নিয়ে যাচ্ছে। আদনান একটা কফিলের সাথে ট্যাক্সার লাগিয়ে দিল, যেন স্বর্গ কোথায় নিয়ে যাওয়া হয় লোকেশনটা ট্র্যাক করতে পারে। কাজটা ঠিকঠাক করে আবারও সাবধানে সরে এলো আদনান রিজিয়ার পাশ। ভেতরে কয়জন আছে জিজ্ঞেস করলো আদনান। 20 বা 19। শিওর না, 10-12 জন তো হবে। বাকিরা লরির ওদিকে। কিন্তু হেক্টর থেকে গেল কেন জানি না। হয়তো তিনি অন্য পথেই ফিরতে চান, অথবা এখানে তার কোনো কাজ শেষ হয়নি। আরো 2 জন বের হচ্ছে ভেতর থেকে। ফিস ফিস করে বলে উঠল রিজিয়া, এরাও হয়তো লরিতে উঠবে। ঝোপের আড়ালে থেকে দুজনে নজর রাখলো লোক দুটোর দিকে। ওরা লরিতে গিয়ে উঠল। এর কিছুক্ষণ পর লরিটা ছেড়ে দিল। আদনান সাহেব ওয়াচের লোকেশন চেক করলো লরিটা কোন দিকে যাচ্ছে। তারপর রিজিয়াকে নিয়ে এগোতে লাগলো বিল্ডিং এর পেছন দিকে। সামনে দিয়ে ঢোকা যাবে না, ভেতরে সামনে কড়া পাহারা। আর অন্য উপায় আছে কিনা খুঁজতে হবে। একটা গাছ বেয়ে ওরা বিল্ডিং এর ছাদে এলো। চারদিকে একবার চোখ বোলাতেই চোখ পড়লো সান-টানেলটা। এটাই একমাত্র উপায়। এটার ভেতরে দিয়েই প্রবেশ করতে হবে। সান-টানেলটা খুলতে আরো খানিক সময় লেগে গেল। তারপর রিজিয়াকে ওপরে রেখে সে
তারপর রিজিয়াকে উপরে রেখে সে সান টানেল দিয়ে নেমে গেল ভেতরের করিডোর দিয়ে সামনে সাবধানে হাঁটার সময় কার যেন ঘুঙানির আওয়াজ এলো তার কানে। একটা লক করা রুমের ভেতর দিয়ে আসছে ঘুঙানিটা। আদনান থামলো, আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না, তবে হেক্টরের লোকদের কথাগুলো কানে আসছে। ওরা সামনের দিকে শয়তানের প্রতিমার সামনে উপাসনা করছে। আদনান রুমটার লক খোলার চেষ্টা করলো মোচড় দিয়ে, কিন্তু খুলতে পারলো না। তখন শেষ একটা বাটার নাইফ বের করে ডোরের সংস্থলে লক বরাবর টুপি ঢুকিয়ে চাপ দিল জোরে। ক্লিক শব্দ করে খুলে গেল লক। ভেতরে ঢুকলো আদনান, সাথে সাথে চমকে উঠল সে, হাত পা বাঁধা অবস্থায় অদিতিকে দেখে। তুমি এখানে কি করে? ঘোর যেন কাটছে না আদনানের। অদিতির মুখ থেকে গুজে দেওয়া কাপড় বের করলো সে। অদিতি হাঁপাতে লাগলো কিছুক্ষণ, প্রাণ ভরে শ্বাস টেনে বলল, সব পরে বলবো, আগে আমাকে এখান থেকে নিয়ে যাও। আদনান অদিতির হাত পায়ের বাঁধন খুলে ওকে বের করে আনলো। তারপর সান টানেলের নিচে এসে রিজিয়াকে ডাকলো। সাথে সাথে সাড়া দিল রিজিয়া। আদনান বলে ওঠে, আমি নিচ থেকে অদিতিকে তুলে সাহায্য করছি, তুমি উপর থেকে হাত বাড়াও। আচ্ছা। রিজিয়া হাত বাড়িয়ে দিল। আদনান অদিতির দুই উরু বরাবর শক্ত করে ধরে উপরে তুলল ওকে। তা দেখে উপর থেকে রিজিয়া নিজের হাতটা ধীরে ধীরে সরিয়ে নিল। আদনান অন্য একটা মেয়েকে এভাবে আলিঙ্গন করে নিল, এটা সে মানতে পারছে না। নিচ থেকে আদনান উত্তেজিত হয়ে বলল, রিজিয়া কই তুমি? ওর হাতটা ধরো। অস্ফুট স্বরে শব্দ করে আবারও হাত বাড়িয়ে রিজিয়া অদিতির বাড়ানো হাতটা ধরল। তারপর আদনানের সাহায্যে অদিতিকে তুলে আনলো ওপরে। আদনান আবারও হাঁটতে লাগলো করিডোর দিয়ে। হিমেলকে খুঁজছে সে। হোলস্টার থেকে গ্লক 19টা অলরেডি হাতে নিয়েছে। সাবধানে এগোতে লাগলো সামনে। আর একটু হাঁটতেই চোখে পড়লো হেক্টরের লোকদের। ওরা হিমেলের হাত পা বেঁধে শয়তানের প্রতিমার সামনে রেখেছে। দুজন লোক পাশে আগুন জ্বালাচ্ছে। আদনানের বুঝতে বাকি রইল না ওরা কি করতে যাচ্ছে। দেরি করা যাবে না, এখনই ঝাঁপিয়ে পড়ার সময়। গ্লক 19 তাক করলো সে শত্রুর দিকে। ট্রিগারে চাপ দিয়ে পরপর 6জন শত্রু পক্ষকে কাত করে দিল সে। 6জনকে শেষ করতে তার 5 সেকেন্ডেরও কম সময় লেগেছে। বুঝতেই পারোনি তারা কেউ হঠাৎ তাদের উপর এভাবে আক্রমণ করে বসবে। পরপর 6জনকে চোখের সামনে ঢলে পড়তে দেখে বাকিরা সতর্ক হয়ে উঠল। একজনকে একটা সাব মেশিন গান তুলে নিয়ে আদনানের দিকে তাক করলো। হাতের বাটার নাইফটা ছুঁড়ে মারল সে ওর দিকে। ওটা গিয়ে লাগলো ওর বুক বরাবর। সাথে সাথে আদনান ক্ষিপ্রবেগে নাইফ দিল ওর দিকে আর নিজ হাতে তুলে নিল ওর সাব মেশিন গান দিয়ে এবার জোরে আঘাত করলো সে হেক্টরের বাঁ পাশের কান বরাবর। কিছুটা সরে গিয়ে পড়লো হেক্টর। আরও 3জন ছুটে এলো খালি হাতে তাকে মারতে। আদনান আর লম্বা হাত দিয়ে কেক কাটলো জোরে। এক নজরে একজনের পেট বরাবর পেটে হাত দিয়ে বসে পড়ল সে। আরেকবার মুখে মেশিন গানের গুঁতো দিল জোরে। চোখে আঘাত পেয়ে সে চোখ চেপে ধরে চিৎকার করতে লাগলো। কিন্তু 3য়জন আদনানের মুখে ঘুষি চালালো। এরকম হাতের ঘুষিতে কিছুই হলো না তার। সাব মেশিনটা ছুঁড়ে ফেলে দু হাতে শক্ত করে ধরলো 3য়জনের মাথার দুপাশ। তারপর ডান পায়ের হাঁটুটা উপরে তুলে ওর মুখটা জোরে চাপ দিল হাঁটুর নিচে। চোখে মুগ্ধ অন্ধকার দেখতে লাগলো সে। ততক্ষণে বাকিরা নিজেদের সামলে আবারও এগিয়ে এলো মারতে। এরপর আদনান এক হাতে তুলে নিল শয়তানের প্রেমিকা প্রতিমা মাথার উপর ঘুমিয়ে সবাইকে এমনভাবে আঘাত করলো আর উঠতে পারল না কেউ। সব কিছু দেখে ভয় পেয়ে গেল হেক্টর। পাথরের প্রতিমাটা তুলতে যেখানে 4জন লোক লাগে, সেখানে এই ছেলেটা পুরো প্রতিমাকে এক হাতে তুলে নিয়েছে। কে এই ছেলে? ভয়ে ভয়ে সে আদনানকে ইংরেজিতে প্রশ্ন করে, কে তুমি? বলতে বলতে ঠোঁটের কোণে রক্ত মুছল হেক্টর। প্রথম আয়াতটা খেয়েই তার
ঢোক গেলা কেটে ঢোক কেটে গেছে। এখন চোখে মুখে হয় ফুটফুটে হয় ভয়ে ফুল ফুটলো তার। তার প্রজন্মের জবাবটা হিমেল দিল। যাকে তুমি খুঁজছো এই সেই আদনান। মানে তুমি অবদান দাও, এটাই তাহলে আদনান? প্রথম আঘাতের চেয়ে এটা যেন আরো বেশি আঘাত করলো হেক্টরকে। তার ভয়ার্ত চেহারা দেখে আদনান বলল, তোর এই শক্তি দিয়েই আমার মোকাবেলা করতে চাইছিস? তোর চেহারা দেখে তো এখন আমারই মনে হচ্ছে। হেক্টর ভয়ে ভয়ে চিৎকার করলো, প্রিন্স টম। সাথে সাথে দুটো শেকল বাঁধা কুকুর বেরিয়ে আসলো। ধীরে ধীরে হাসি ফুটে উঠল হেক্টরের মুখে, শয়তানি হাসি। হাসতে হাসতে সে বলল, গুড বাই মিস্টার আদনান। আমার সাথে তো বুদ্ধি আমার কাছে তো তুমি পৌঁছাতে পারবেই না, বরং ওদের হাতেই তোমার জীবনটা দিতে হবে। বলতে বলতে বেরিয়ে গেল হেক্টর। কুকুর দুটো ঘিরে ধরল আদনানকে। চাইলেই সাব মেশিনের দুটো গুলিতে কুকুর দুটোর খুলি উড়িয়ে দিতে পারে আদনান, কিন্তু এতে খেলা তেমন জমবে না। হয়তো কুকুর দুটোর মাঝে কোনো বিশেষত্ব আছে, নয়তো এ দুটোকে স্পেশাল করে রাখতো না হেক্টর। তার মানে এদের সাথে খেলা কিছুটা জমতে পারে। কুকুর দুটো দাঁতে দাঁত পিষছে, এখনই ঝাঁপিয়ে পড়বে আদনানের ওপর, যেন ওরা বহুদিনের ক্ষুধার্ত। আদনান মুখে শীষ বাজিয়ে কুকুর দুটোর রাগ আরও বাড়িয়ে দিল। ঝাঁপ দিল একসাথে ওরা। আদনান হাত দুটো মেঝেতে ভাঁজ করে মাথাটা পেছনের দিকে হাত কাত করলো। কুকুর দুটো পেরিয়ে গেল তার বুকের ইঞ্চি খানেক উপর দিয়ে। হাত ঝেড়ে উঠে দাঁড়ালো আদনান। কুকুর দুটো ঘুরে দাঁড়ালো, নিজের হাতের দিকে দৃষ্টি বুলিয়ে কি যেন পর্যবেক্ষণ করলো সে। হিমেল, তোমার দেহের মাংসের চেয়ে কি আমার দেহের মাংসগুলো সুস্বাদু বেশি? এখানে আমরা দুজন মানুষ, কুকুর দুটোর নজর শুধু আমারই উপর, বলে মৃদু হাসলো আদনান। ওরা জানে ভাই, তাদের বড় শত্রুকে। হেক্টর এদের ভালোই ট্রেনিং দিয়েছে। পরে শেষ করতে পারলো না আদনান। দুপাশ থেকে কুকুর দুটো ঝাঁপ দিল ওর উপর। এক পা পেছনে এসে কুকুর দুটোকে একসাথে জোরে ধাক্কা দিল আদনান দু হাতের তালু দিয়ে। ছিটকে গিয়ে পড়লো ওরা দেয়ালের উপর। ক্ষিপ্রতার সাথে উঠে এলো আবার একটা কুকুর, হিংস্রতার সাথে ঝাঁপ দিল। শূন্য থেকে আদনান কুকুরটার একটা পা ধরে নিচের দিকে জোরে টান দিল। মেঝের সাথে লেগে প্রচণ্ড আঘাত পেয়ে কুই কুই করে চিৎকার করতে লাগলো কুকুরটা। এবার দ্বিতীয় কুকুরটা ঝাঁপ দিল। আদনান সরে গিয়ে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করলো। এতক্ষণে হিমেলের খেয়াল হলো তার হাত পা বাঁধা। তখন সে উত্তেজিত হয়ে বলল, ভাই, আগে আমার হাত পা খুলে দিন। যে কোনো মুহূর্তে ওরা আমার ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। আর কিছুক্ষণ থাকো না ওরকম অবস্থায়, দেখি ওরা কি করতে পারে। ভাই প্লিজ, আমার জীবন নিয়ে সিনিমিনি খেলবেন না। ওহ, তুমিও বিরক্ত করার আর সময় পাও না। বিরক্তির ভাব নিয়ে আদনান ওর বাঁধন খুলতে গেলে দ্বিতীয় কুকুরটা সাই করে লাফ দিয়ে আবার ওর উপর। আদনানও শূন্যে জাম্প দিয়ে দেহটা কাত করে কুকুরটাকে পা দিয়ে এমনভাবে আঘাত করলো যেন কোনো ফুটবল কিক মারছে। কুকুরটা কিক খেয়ে আবারও দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলো। আদনান হিমেলের বাঁধন খুলে দিল। তখন ওয়াচের দিকে নজর গেল, দেখে নিল লরিটার অবস্থান। ও সমুদ্রের দিকেই যাচ্ছে ওটা, আর দেরি করা যাবে না। কুকুরের খেলা এখানেই শেষ করতে হবে। সাপ মেশিনটা তুলে নিয়ে তাক করলো সে কুকুরের দিকে, কিন্তু ওরা পরাজয় স্বীকার করে লুটিয়ে পড়লো আদনানের পায়ের কাছে। আদনান মৃদু হেসে সাপ মেশিনটা ফেলে দিয়ে কুকুর দুটোর মাথায় হাত বুলিয়ে দিল। এই তো টম, প্রিন্স, বুঝে গেছো তোমরা? হিমেল, তুমি ছাদ থেকে রিজি আর অদিতিকে নিয়ে বাংলোতে ফিরে যাও। আমার কাজ এখনো শেষ হয়নি। হিমেলের উদ্দেশ্যে শেষের কথাটি বলে দ্রুত বেগে বের হয়ে গেল আদনান। সমুদ্রের উপর দিয়ে ভেসে চলেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট আমেরিকান জাহাজ। উপর দিয়ে উড়ে চলেছে একটা প্রাইভেট জেটটা গতি কমিয়ে নিচের দিকে নেমে আসছে। জাহাজের গতিও তখন কমিয়ে দিল। জেটটা তখন নেমে বসলো জাহাজের ডেকে। জেট থেকে নামলো লুইস। হেক্টর, সব ঠিকঠাক আছে তো? ক্লার্কের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল হেক্টর। জি বস, সব ঠিকঠাক আছে। গুড, ভেরি গুড। কিন্তু বস, আদনান, ওর কী হলো? ওকে ওকে এতক্ষণে শেষ করে দিয়েছে টম আর প্রিন্স। হাঁ হাঁ করে উঠল হেক্টর। বসের হাসি দেখে ক্লার্কও হেসে উঠল। তারপর হাসি থামিয়ে বলল, কিন্তু বস, আপনি তো নিজ চোখে দেখতে পারেননি ওর মৃত্যু।
আসলেই কি ও শেষ হয়েছে, নাকি টম আর প্রিন্স শেষ হয়েছে? ক্লার্কের গালে সজোরে চড় বসিয়ে রাগ ঝরালো হেক্টর। টম আর প্রিন্সের হিংস্রতা সম্পর্কে তুমি জানো না? জানি বস, কিন্তু আদনানের হিংস্রতা আরো বেশি মনে হয়। এমন দুর্ধর্ষ লোক লোক আমি জীবনে দেখিনি। যাও সামনে থেকে, আমার খেয়ে শত্রুর গুণগান করো সুযোগ পেলেই। ধমক খেয়ে সরে গেল ক্লার্ক হেক্টরের পাশ থেকে। হেক্টরের চোখ গেল সামনের জলের উপর। দুটো কুকুরকে সাঁতরে আসতে দেখে উত্তেজিত হয়ে জল জল করে উঠল তার চোখ দুটো। আরে টম, প্রিন্স, ওকে শেষ করে চলে এসেছিস তোরা? আয় আয়, এই কে আছো, এদিকে আসো। টম আর প্রিন্সকে তুলে নাও জল থেকে। কয়েকজন লোক ছুটে এলো হেক্টরের নির্দেশে। টম আর প্রিন্সকে জল থেকে তুলতেই ওদের উপর ঝাঁপিয়ে পড়লো কুকুর দুটো। শক্ত ধারালো দাঁতের কামড়ে ছিঁড়ে খেতে লাগলো ওদের গায়ের মাংস। ওদের আত্মচিৎকারে যেন বিধ্বস্ত হয়ে যাবে পুরো সমুদ্র। হেক্টর কিছুটা ভয় পেয়ে গেল তার কুকুর দুটোর অদ্ভুত কাণ্ড দেখে। হাত দুটো সামনে বাড়িয়ে কুকুর দুটোকে সামলানোর ভঙ্গিতে হেক্টর বলল, প্রিন্স, টম, শান্ত হো তোরা। কি হয়েছে তোদের? রাগ করছিস তোদেরকে এভাবে ছেড়ে এসেছি বলে? রাগ করিস না তোরা। কামড়ানো থামিয়ে কুকুর দুটো এবার হেক্টরের দিকে এগিয়ে আসতে লাগলো দাঁতে দাঁত পিষে। নো নো, নো প্রিন্স, নো টম। আত্মরক্ষার ভঙ্গিতে পিছু হতে লাগলো হেক্টর। ঠিক তখনই সমুদ্রের জলের ভেতর থেকে ভাইব দিয়ে শূন্যে উঠে এলো আদনান। হেক্টরকে নিয়ে গিয়ে পড়ল ডেকের মাঝখানে। দ্রুত উঠে বসলো আদনান হেক্টরের বুকের উপর। হেক্টর ভূত দেখার মতো চমকে উঠল। আদনান দুদিকে মাথা দুলিয়ে চুল থেকে জল ঝাড়ালো। তারপর হেক্টরের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কি বৎস, এত সহজে আমাদের দেশের সম্পদ নিয়ে পালিয়ে যাবি? আদনানকে দেখে চমকে উঠলেও পরক্ষণে হেক্টর নিজেকে সামলে নিয়ে দু হাতে ধাক্কা দিল তাকে। পেছন থেকে উল্টো ডাইভ দিয়ে আদনান দু পা দিয়ে সজোরে আঘাত করলো হেক্টরের দুজন সৈন্যকে। ছিটকে জাহাজ থেকে পড়ে গেল ওরা। উঠে দাঁড়ালো আদনান, কুকুর দুটোর দিকে তাকিয়ে বলল, টম, প্রিন্স, তোরা ও দিকটা সামলা, আমি এই দিকটা সামলা। আদনানের কথা যেন বুঝতে পেরেছে কুকুর দুটো। হিংস্রতা বাড়িয়ে শেষ করতে লাগলো হেক্টরের একের পর এক সৈন্যকে। হেক্টর অবাক হয়ে গেল দেখে তারই প্রশিক্ষিত কুকুর এখন অন্যের কথায় তারই উপর আক্রমণ করে। সবচেয়ে বড় বিস্ময় লাগলো কুকুর দুটোর হাত থেকে আদনান বাঁচলো কী করে, আর কুকুর দুটোকে সে বশই বা কী করে করলো। শুট শুট হিম, গর্জে উঠল হেক্টর তার অবশিষ্ট সৈন্যদের উদ্দেশ্যে। সাথে সাথে এলো পাথারে গুলি বর্ষণ চালালো। আদনান জাহাজের রেলিং ধরে ঝুলে নিজেকে গুলির হাত থেকে রক্ষা করলো। কুকুর দুটো তখনও কামড়ে যাচ্ছে ওদেরকে। এক হাতে রেলিং ধরে অন্য হাতে গ্লার্ক 19 তাক করলো আদনান শত্রুর দিকে। তারপর একটা গুলিও যাতে ব্যর্থ না হয় সেভাবে পজিশন করে গুলি চালাতে লাগলো সে। তিনজন লোক ছুটে এলো রেলিংয়ের দিকে। আদনান লাফ দিয়ে উঠে এলো জাহাজে। সজোরে কিক মারলো একজনের তল পেটে। দু হাতে ঘাড় মটকে দিল একজনের। বাকি জন এগোতে সাহস পেল না। প্রিন্স আর টমের আর্তনাদ শোনা গেল হঠাৎ। শত্রুর গুলি লেগেছে কুকুর দুটোর গায়ে। ডেকের ওপর ছটফট করতে লাগলো ওরা। আদনান মুহূর্ত দেরি না করে গুলি চালালো শত্রুর দিকে। অব্যর্থ লক্ষ্য। হেক্টরের সকল লোক রক্তাক্ত পড়ে রইল ডেকের উপর। ততক্ষণে প্রাইভেট জেটটা ওপরে উঠতে লাগলো। আদনান সেদিকে নজর দিল এবার। জেটের ভেতর থেকে হেক্টর মুখ করে কি যেন বলল। হয়তো গালি দিয়ে রাগ ঝাড়লো আদনানের উপর। আদনান গুলি করতে গিয়ে দেখে ফাঁকা হয়ে গেছে গ্লক 90। গুলি বের হলো না। হেক্টর প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে লাগলো আকাশপথে। এবার আদনান দৌড়ে এসে জাহাজের ক্যাপ্টেনের মাথায় ধরলো খালি গ্লক 90। জাহাজ ঘোরাও, ইংরেজিতে গর্জে উঠল আদনান। জাহাজের ক্যাপ্টেন ভয়ে ঘামতে শুরু করলো। প্রাণের ভয়ে আদনানের কথা মেনে চলল। জাহাজ ঘুরিয়ে নিল সে। ফিরতি পথে দেখা গেল একটা স্টিমার ভাসছে সমুদ্রের বুকে। ওই স্টিমার করে সে আর কুকুর দুটো এসেছিল। হেক্টরের লোক সতর্ক হয়ে যাবে বলে স্টিমার নিয়ে জাহাজ পর্যন্ত যায়নি সে। টম এবং প্রিন্সকে নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের এখনই বের হতে হবে, আদনান ভাই এইমাত্র ফোন করে জানালো। উত্তেজিত হয়ে ভেতরে গিলতে গিলতে বলল হিমেল। কিন্তু আদনান ও কোথায়? চিন্তিত দেখালো রিজিয়াকে। আদনান ভাই তার মিশন শেষ করে ঢাকায় ফিরবে সোজা। আমাদের এখানে থাকা বিপজ্জনক, যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। এই জঙ্গল এলাকায় নেটওয়ার্ক একদমই নেই। ও ফোন করলো কি করে? রিজিয়া মোবাইল বের করে আদনানের নাম্বারে ডায়াল করতে চাইল। হিমেল বলল, প্লিজ এখন সময় নেই, পরে সব বলবো।
আমাদের উপরে অ্যাটাক হওয়ার আগেই আমাদের এখান থেকে সরে যেতে হবে। না না, আদনানকে রেখে এভাবে আমরা যেতে পারি না। প্লিজ রিজিয়া, বোঝার চেষ্টা করো, আমাদের এখনই বের হতে হবে। কয়েক মুহূর্ত হিমেলের দিকে স্তব্ধ হয়ে চেয়ে থেকে ব্যাগ গোছাতে লাগলো সে। আদনানের নাম্বারে আর কল যায়নি। কিছুক্ষণ পর ওরা বের হওয়ার জন্য পা বাড়ালে আলখেল্লা পরা একটা মেয়ে আচম্বিক প্রবেশ করলো ভেতরে। মুখ ঢাকা, হাতে একটা পিস্তলটা সোজা তাক করে আছে হিমেলের কপাল বরাবর। ডোন্ট মুভ। হাত উপরে তুলল তিনজনে। কে আপনি? অদিতির কণ্ঠে উদ্বেগ। হিমেল রাগান্বিত হয়ে তাকালো রিজিয়ার দিকে। আমি বারবার বলেছিলাম অ্যাটাক হতে পারে, শুনলেন না আমার কথা? আর কিছুক্ষণ আগে বের হলে হয়তো বেঁচে যেতাম আমরা। আদনান থাকলে নিশ্চয়ই আপনার মতো করে বলতো না, বুদ্ধি দিয়ে বাঁচিয়ে নিত। হোয়ার ইজ আদনান? আদনান কোথায়? পিস্তলটা সরিয়ে আনলো মেয়েটা রিজিয়ার দিকে। ওর মুখোমুখি হওয়ার চেষ্টা করো না, তাহলে নিজেরই বিপদ হবে। ইউ ব্লাডি! বুট দিয়ে কিক মারল মেয়েটা রিজিয়ার পেটে। মেঝেতে গিয়ে পড়লো সে। ওঠার আগেই তার বুকে গুলি চালালো মেয়েটা পরপর দুবার। মুখে হাত দিয়ে চিৎকার করে উঠল হিমেল আর অদিতি। এ কি করলেন আপনি? হিমেল রিজিয়া তুলতে গেলে মেয়েটা বাধা দেয়। ওহ, মরতে দাও ওকে। হিমেল পড়ল দাঁড়িয়ে। মেঝেতে ছটফট করতে লাগলো রিজিয়ার রক্তাক্ত দেহ। হ্যাঁ আদনান, কি খবর বলো? বিএসআই চিফের গলা শোনা গেল ফোনে। বস, এখানে নেটওয়ার্ক খুবই দুর্বল, তাই নিয়মিত আপডেট জানাতে পারি না। আচ্ছা, আমি জানি। কত দূর কী করলা বলো? আমি হেক্টরকে ধরার চেষ্টা করছিলাম বস, কিন্তু ও প্রাইভেট জেট দিয়ে পালিয়ে যায়। ও শিট, দেশের সম্পদগুলো রক্ষা করতে পেরেছো তো? জি বস, সব সুরক্ষিত আছে। আমার প্রাণ থাকতে আমার দেশের একটা সুতো নিয়ে যেতে দিতে পারি না ওদের। ওদের সব লোকই মারা গেছে, শুধু হেক্টর পালিয়ে গেছে। খুব সম্ভব সে আর বাংলাদেশে থাকবে না, নিজ দেশেই পালাবে। ওয়েল ডান মাই বয়, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। এক মিশনে গিয়ে তুমি আরও একটা মিশন শেষ করেছ। শুধু আফসোস হচ্ছে যে দেশের এতগুলো মানুষকে কষ্ট দিয়ে মেরেছে তাকে তুমি ধরতে পারলে না। সেজন্য আমি দুঃখিত বস। হেক্টর মানুষ মেরেছে ঠিক, কিন্তু যাদের হত্যার রহস্য খুঁজতে আমি এখানে এসেছি সে হত্যাগুলো হেক্টর করেনি। এর পেছনে অন্য কেউ আছে, আমি শুরু থেকেই বলে আসছি। তাহলে কিছু একটা যেন আমি দেখছি না, তবে খুব শীঘ্রই আমি জানতে পারবো এর পিছনে কারা। বেস্ট অফ লাক মাই বয়। ফোন রেখে দিল আদনান। ভোরের আলো হালকা করে ফুটে উঠেছে চারপাশে। সাগরের বুকে মৃত বাতাস বয়ে যাচ্ছে। প্রাণ ভরে শ্বাস নিল আদনান। জাহাজ সমুদ্রের তীরে এসে থামলো। আদনান নামলো জাহাজ থেকে। আবছা আলোতে দেখলো কে যেন এগিয়ে আসছে সোজা তার দিকে। আরও কাছে আসতেই বুঝলো ওটা ফারহানা, যাকে আদনান ক্যাসিনোতে বাঁচিয়েছিল। আরে ফারহানা, তুমি এখানে? জি, আমি প্রতিদিন ভোরে এদিকে বের হই মর্নিং ওয়ার্কে। এই সময়ের হাওয়াটা শরীরের জন্য উপকারী। ভ্যারি স্মার্ট। মৃদু হাসলো আদনান। আপনি এখানে? এই তো একটা কাজে আসলাম। থাকবেন কিছুক্ষণ? চলুন না একটু হাঁটি। শিওর। আচ্ছা, আপনি কি সারাদিন রাতে এগুলোই করেন? কোনগুলো? এই যে গোলাগুলি মারামারি? কই না তো। হাসলো আদনান। ঘুমান কখন? বেশিক্ষণ ঘুমাতে হয় না আমার। ও, আমি আসলে আপনার প্রতি খুব কৃতজ্ঞ। আমার ঋণ শোধ করবো এখন। কিভাবে? এইভাবে। আহ! আর্তনাদ করে উঠল আদনান। পেছন থেকে ফারহানা ছোড়ার আঘাত করেছে তাকে। পিঠ চেড়ে ছোড়াটা ঢুকে গেছে ভেতরে। পরপর আরও কয়েকবার ছোড়ার আঘাত করলো ফারহানা। ফারহানা তুমি? ফারহানার দিকে ঘুরল আদনান। এক হাতে পিঠ চেপে ধরে আছে, আরেক হাত দিয়ে ফারহানাকে ধরতে চাইলে ধাক্কা দিল ফারহানা তাকে। পড়ে গেল আদনান বালির উপর। রক্তে লাল হয়ে যাচ্ছে বালিগুলো। চোখ বন্ধ হয়ে আসছে আদনানে। ফারহানাকে ভালো করে দেখতে পাচ্ছে না, শুধু তার হাসি শোনা গেল। হাঁ হাঁ করে হেসে উঠেছে ফারহানা। নিস্তেজ হয়ে গেল আদনানের শরীর। হাসপাতালে জ্ঞান ফিরে আদনানের। নিজেকে ব্যান্ডেজ মোড়ানো দেখে চারপাশে তাকায় সে। এগিয়ে আসে সুজাতা। সুজাতাকে দেখে অবাক হয় আদনান। সুজাতা, তুমি? সময় মতো উপস্থিত না হলে হয়তো ওখানেই পড়ে থাকতে তুমি। আদনান কৃতজ্ঞতার হাসি হাসে। সুজাতার পেছনে এসে দাঁড়ায় একটা অপরিচিত ছেলে। তাকে দেখিয়ে সুজাতা বলে, ও হিমেল আহমেদ। এখানে এসে ওর সাথেই তোমার দেখা করার কথা ছিল। মানে? তাহলে যে হিমেল আহমেদ এতদিন আমার সাথে ছিল, ওকে আমি বলছি। একটু থেমে হিমেল আবার বলে উঠল, আসলে ওই দিন আপনাকে রিসিভ করতে বের হচ্ছিলাম আমি, কিন্তু কারা যেন আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়।
একটা বদ্ধ ঘরে আটকে রাখে আমাকে। আজ ভোরের দিকেই নিজেকে আমি মুক্ত করি ওই বদ্ধ ঘর থেকে। তারপর বিএসআই অফিসে রিপোর্ট করি। হিমেলের কথা কেড়ে নিয়ে সুজাতা বলল, এরপর বস তোমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তুমি ফোন ধরনি। অথচ এর একটু আগেও তুমি নাকি বসের সাথে কথা বলেছিলে। তোমাকে না পেয়ে বস আমাকে জানায়, কারণ আমি গত রাতে বসের অনুমতি নিয়ে এখানে এসেছি তোমাকে সারপ্রাইজ দেবো বলে। ভোরে বসের ফোন পেয়ে আমি চিন্তিত হয়ে পড়ি। তারপর হিমেলের সাথে দেখা করেই তোমার খোঁজ করি। সমুদ্রের তীরে রক্তাক্ত পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসি। রিজি আর অদিতি কোথায়? ওদেরকে তো হিমেল ভেবে ওই লোকটার সাথে পাঠিয়ে দিয়েছি। রিজি আর অদিতির কথা মনে পড়তে আদনান ওই অবস্থায় উঠে যেতে চাইল। তখন সুজাতা তার একটা হাত ধরে করুণ কণ্ঠে উচ্চারণ করে, আদনান। সুজাতার চোখের দিকে তাকায় আদনান। কেমন যেন অস্বস্তি দেখাচ্ছে সুজাতাকে। দ্বিধান্বিত কণ্ঠে আদনান উচ্চারণ করলো, এনিথিং রং সুজাতা? কয়েক মুহূর্ত সুজাতা জবাব দিল, রিজি আর নেই। আমরা বাংলোতে ওর লাশ পাই, কিন্তু অদিতিকে কোথাও পাইনি। বড় ধরনের একটা শখ খেলো আদনান সুজাতার কথা শুনে। রিজি আর নেই। মাত্র কষ্ট হচ্ছে তার। মেয়েটা তার উপর ভরসা করে এসেছিল, কিন্তু মেয়েটাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি সে। এটাই তার জীবনের প্রথম ব্যর্থতা। কিন্তু তার খুনিদের অবশ্যই শাস্তি পেতে হবে। ওর লাশ কোথায়? কণ্ঠটা চেপে উঠল আদনানের। ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তীরের মতো আঘাত করলো কথাটা আদনানের বুকে। তার মানে শেষবারের মতো রিজিয়ার লাশটাও আর দেখা হবে না। সহজ সরল মেয়েটা এভাবে হারিয়ে যাবে ভাবতে পারেনি সে। সুজাতা বসলো আদনানের পাশে। ওর কাঁধে মাথা রেখে নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, ভালোবাসতে বোঝে ওকে? না, তবে মায়া হতো মেয়েটাকে দেখে। বাবার হত্যাকারীদের শেষ দেখে যেতে পারলো না আর। এই খুনগুলোর পেছনে যারা আছে প্রত্যেককে তুমি শাস্তি দেবে, এটা আমার বিশ্বাস। আদনানের কাছে আলতো করে চাপ দিল সুজাতা। আদনান উপর নিচ মাথা তোলাতে লাগলো। ঢাকায় ফিরে বিএসআই অফিসে দেখা করে আদনান। বিএসআই চিফ তখন গভীর মনোযোগে একটা ফাইল দেখেছিলেন। আদনানকে দেখে মুখ তুলে তাকালেন তিনি। হ্যাঁ আদনান, কেমন ফিল করছো এখন? ভালো বস, কিছুটা সুস্থ বোধ করছি। আমার মনে হয় তোমার কিছুদিন রেস্ট নেওয়া উচিত। না বস, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত রেস্ট নিচ্ছি না আমি। স্বর্ণগুলো উদ্ধার করতে হবে, এতগুলো খুনের রহস্য বের করতে হবে। কিভাবে কাজ শুরু করবে তুমি? হেক্টর তো পালিয়ে গেল। হেক্টরের সাথে আগের খুনগুলোর কোনো সম্পর্ক নেই। সেই ইলুমিনাতির সদস্য বাংলাদেশে এসেছিল স্বর্ণের খনি সন্ধান পেয়ে। আপনি নিশ্চয়ই জানেন ইলুমিনাতির লোকেরা পৃথিবীতে নৈরাজ্য বানাতে চায়। তাই সে এবং তার লোকেরা যতদিন ছিল এখানে ততদিন কোনো না কোনো মেয়ে রেপ হয়েছে, খুন হয়েছে, কিন্তু তা ছিল গোপনে। তার ইশারায় যত মেয়ে খুন হয়েছে সবাইকে সে হিংস্র কুকুর অথবা বিষাক্ত বাদুড়ে প্রাণীর খাবার বানিয়েছে। নিজের খুনগুলো সে প্রকাশ দিতে চায়নি। অথচ কুদুম গুহার সামনে যে খুনটা হয়েছে সেটা পুরো মিডিয়ায় প্রকাশ হয়েছে। কিন্তু হেক্টর তার এই কাজটা মিডিয়ার সামনে আনতে চায়নি, কারণ তার আসল উদ্দেশ্য ছিল খনি থেকে স্বর্ণ উদ্ধার। মিডিয়ার সামনে আসলে তার আসল উদ্দেশ্যটাও সামনে এসে যেত। তাই এটা নিশ্চিত কুদুম গুহার সামনে রাজনীতিবিদ সহ ওরকম যে খুন হয়েছে দেশে বিদেশে সব খুনের পেছনে তৃতীয় কোনো পক্ষ। কিন্তু কোন সেই পক্ষ? তুমি কিভাবে পৌঁছাবে তাদের কাছে? আমি পৌঁছাতে পারবো বস। আমাকে যে ছুরি মেরেছে ফারহানা ওর নাম। ওকে ধরতে পারলেই হবে। আমি নিশ্চিত সেও ওদের সাথে জড়িত, কারণ সে আল খেল্লা পরে ওই দিন শওকত ওসমানকে খুন করেছিল। এটাই যে ওই মেয়ে, তুমি কি করে বুঝলে? মেয়েটা শওকত ওসমানকে খুন করার পর একটা ডায়মন্ড রিং হারিয়ে ফেলে, অনেক দামি। ওটা আমি খুঁজে পাই। ওই ডায়মন্ড রিংটার জন্যই সে আমার পিছু নেয়। আমাকে যখন ছুরি মারে তখন আমার কিছুক্ষণের জন্য হুঁশ থাকে। তখন অনুভব করি সে আমার সারা শরীরে কী যেন খুঁজছে। হাসপাতালে জ্ঞান ফেরার পর আমি ডায়মন্ড রিংটা মিসিং পাই। তাই এখন মেয়েটাকে কি করে খুঁজবে? সেই ব্যবস্থা আগেই করে রেখেছি। স্বর্ণগুলোতে আমি একটা লোকেশন ট্র্যাকার লাগিয়ে দিয়েছি। এই মুহূর্তে ওগুলো ঢাকাতেই আছে। ফারহানা নিশ্চয়ই জাহাজের ক্যাপ্টেনকে ভয় দেখিয়ে ওগুলো ঢাকাতে নিয়ে এসেছে। তাহলে আর দেরি নয়, মিশন সাকসেস করো। মৃদু হাসলেন বিএসআই চিফ। জি বস। উঠে দাঁড়ালো আদনান। হেঁটে বেরিয়ে এলো বসের কক্ষ থেকে। অদিতির নাম্বারে বারবার ফোন করেও সংযোগ পেল না আদনান। মেয়েটা হঠাৎ কোথায় গেল? কে ওই লোকটা যে হিমেল সেজে এসেছিল? কী তার উদ্দেশ্য? অদিতিকে সে কোথায় নিয়ে গেছে?
ভাবতে ভাবতে বাইকের স্পিড বাড়ালো আদনান। সরু রাস্তা দিয়ে ছুটে চলছে বাইক। 10 মিনিট পরে একটা বিল্ডিংয়ের পাশে এসে থামলো। স্মার্ট ওয়াচের লোকেশন ম্যাচ দেখাচ্ছে, তার মানে খনির স্বর্ণগুলো এখানেই আছে। চারপাশে একবার দেখে নিল আদনান। সশস্ত্র গার্ড ঘিরে রেখেছে বিল্ডিংটা। সহজে ভেতরে ঢোকার উপায় নেই। আদনান ভেতরে ঢোকার উপায় খুঁজতে লাগলো। পেছনের দেওয়াল টপকে ভেতরে ঢুকে আদনান পাইপ বেয়ে উঠে আসে দ্বিতীয় তলায়। ব্লুটুথ কানে লাগিয়ে সুজাতার কাছে যোগাযোগ রাখছে সে। হ্যাঁ সুজাতা, আর ইউ রেডি? বিল্ডিংয়ের পাশেই আমরা পজিশন নিয়েছি। ওকে, ডোন্ট অ্যাটাক বিফোর আই কমান্ড। ওকে। কালো গ্লাভস পরা হাতে গ্লক 19টা একবার চেক করে নিল আদনান। অপ্রয়োজনে বুলেট খরচ করবে না সে। কার নিচে দাঁড়িয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকে আছে সে। লম্বা করিডোরে অস্ত্র হাতে হাঁটাহাঁটি করছে কয়েকজন কালো পোশাকধারী। প্রত্যেক মুখে বাইকার মাস্ক। আদনান উঁকি দিতেই একজন এগিয়ে এলো কার্নিশের কাছে। আদনান নিঃশ্বাস রুখে দেয়ালের সাথে লেগে গেল একেবারে। কালো পোশাকধারীর অস্ত্রের নলটা দেখা যাচ্ছে। নল ধরেই টান দিল সে। লোকটা টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল নিচে। তখন আদনান তার পা ধরে দ্রুত কার্নিশে তুলে নিয়ে আসে। দেরি না করেই ঘুষি চালায় তার মুখে। কয়েকটা ঘুষি খেয়েই লোকটা অজ্ঞান হয়ে পড়ে। আদনান তার পোশাক আর মাস্ক খুলে নিচে পড়ে নেয়। তার অস্ত্রটা নিয়ে তাকে শুয়ে দেয় কার্নিশে। আন্ডারওয়্যারের আশীর্বাদে সে যাত্রায় লোকটা শেষ ইজ্জতটা রক্ষা হলো। করিডোরে আবার উকি দেয় আদনান। ওদের নজর এড়িয়ে রেলিং টপকে করিডোরে চলে আসে সে। হাঁটতে থাকে সামনে। একটা বাথরুমের পাশে এসে থামে সে। সামনে দাঁড়িয়ে আছে আরেকজন কালো পোশাকধারী। লাইটার হাতে একটা সিগারেট নিয়ে লোকটার কাছে লাইটার খুঁজে আদনান। লোকটা লাইটার বের করে আদনানের হাতে দিল। লোকটার সঙ্গে লাইটার রাখে মানে নিশ্চয়ই সিগারেট খায়। আদনান সিগারেটে আগুন ধরিয়ে সিগারেটটা ওর দিকে এগিয়ে দিল। নিন, এটা আপনি খান, আমি আরেকটা ধরাচ্ছি। লোকটা সিগারেটটা নিয়ে মাস্ক সরালো। তারপর সিগারেটের ধোঁয়া টানতে লাগলো। আদনান বিলম্ব করে আরেকটা সিগারেট বের করলো। সিগারেট মুখে নেওয়ার জন্য নিজের মাস্কে হাত রাখলো। একটু একটু করে মাস্ক সরাতে লাগলো সে মুখ থেকে। সম্পূর্ণ মাস্ক সরানোর আগে সামনে লোকটা অজ্ঞান হয়ে তার কাঁধে ঢলে পড়ল। আদনান মুহূর্তের জন্য মাস্ক সরিয়ে রহস্যময় হাসলো। তারপর হাতের সিগারেটটা ছুঁড়ে ফেললো বাথরুমের কমোডে। লোকটাকে হেল্প করার জন্য সামনে পায়চারি করা পোশাকধারীদের ডাকলো। দুজন পোশাকধারী এগিয়ে এলো। তারপর তিনজনে মিলে অজ্ঞান লোকটাকে বাথরুমে ঢুকিয়ে মাথায় পানি দেওয়ার জন্য শোয়ালো। আদনান দেরি না করে একজনের ঘাড় মটকে দিল। অপরজনের পেটে মুখে ঘুষি মেরে মুখ চেপে ধরলো যাতে শব্দ না করতে পারে। তারপর আগের জনের মতো তারও ঘাড় মটকে দিল, খট করে আলতো শব্দ করে। তিনজনের দেহ পড়ে আছে বাথরুমের মেঝোতে। আদনান বেরিয়ে এলো বাথরুম থেকে। করিডোরে আরও দুজন পায়চারি করছে। একটা ড্যাগার বের করে হাতে নিল আদনান। লোক দুটোর দিকে এগিয়ে যাচ্ছে সে। কাছে পৌঁছাতেই ড্যাগার দিয়ে আঘাত করলো প্রথম জনের পেটে। আতকে উঠে দু হাতে পেট চেপে ধরলো সে। কিছু বুঝে ওঠার আগেই অপরজনের পেটে সজোরে ক্লিক মারলো আদনান। কয়েক মুহূর্ত শূন্যে ভেসে নিচতলার মেঝেতে গিয়ে ধপাস করে পড়ল সে। আর উঠল না। নিচতলার সশস্ত্র গার্ডরা তখন সতর্ক হয়ে ওঠে। ভারী বুটের শব্দ করে উপরে উঠতে থাকে। তখনই আদনান সুজাতার উদ্দেশ্য নির্দেশ দিল, সুজাতা অ্যাটাক। সাথে সাথে ফায়ারের শব্দ শোনা গেল অনেকগুলো। বুটের শব্দগুলো এবার নিচে নামতে লাগলো, হয়তো প্রতিরোধ করার জন্য। ইতিমধ্যে দ্বিতীয় তলার একটা কক্ষ থেকে বেরিয়ে এলো কয়েকজন অস্ত্রধারী। আদনান দু হাতে দুটো সাব মেশিন গান নিয়ে এলোপাথারি গুলি করতে লাগলো। সামনে লোকটাকে টিকতে পারলো না গুলির সামনে। ভেতরে আরও বেশ কয়েকজন আছে, ওরাও আক্রমণের জন্য পজিশন নিচ্ছিল। আদনান তখন ভেতরে টিয়ার গ্যাস ছুঁড়ে মারে। কিছুক্ষণের মধ্যেই সবাই অজ্ঞান হয়ে পড়ে। আদনান ধীর পায়ে ভেতরে ঢুকে স্মার্ট ওয়াচের একটা সুইচ টিপল। সাথে সাথে সবুজ রঙের একটা আলোর বিকিরণ হতে লাগলো। নিচের গোলাগুলির শব্দ থেমে গেল হঠাৎ। ব্লুটুথে সুজাতার কণ্ঠ শোনা গেল, আদনান, দ্য ওয়্যার ফিনিশড, ওয়েল ডান। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আদনানের। একটা কাশির শব্দে ঘাড় ঘোরায় সে। দেখে ফারহানা কাশতে কাশতে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে।
আদনান তার সামনে গিয়ে দাঁড়ালো। মুখ থেকে মাস্কটা সরাতেই চমকে উঠল ফারহানা। তুমি? রহস্যময় হাসি ফোটে আদনানের ঠোঁটের কোণে। শত্রুরা বলে আমি নাকি কই মাছের প্রাণ আর গন্ডারের চামড়া মরতে মরতে বেঁচে যায়। এখন কি করবা তুমি? গ্লক 19 বের করে ফারহানার কপালে তাক করলো সে। ভয়ের দৃষ্টিতে তাকিয়ে রইল ফারহানা তার দিকে। ভেতরে প্রবেশ করলো সুজাতা আরও কয়েকজন বিএসআই এজেন্ট। স্বর্ণগুলো সেই কক্ষেই ছিল। স্বর্ণগুলোর দিকে ইশারা করে আদনান সুজাতার উদ্দেশ্যে বলল, ওগুলো গাড়িতে তোলার ব্যবস্থা করো। ওপর নিচ মাথা দুলিয়ে সুজাতা কাজে লেগে পড়ল বিএসআই এজেন্টের সাথে নিয়ে। আদনান তখনও গ্লক 19 তাক করে আছে ফারহানার কপালে। চাইলে তোমাকে এখানে শেষ করে দিতে পারি, কিন্তু আমি চাই তোমার সূত্র ধরে আসল প্ল্যানার্স পর্যন্ত পৌঁছাতে। কে করেছে এতগুলো খুন? কী তার উদ্দেশ্য? বিদ্রুপ করে হেসে ফারহানা বলল, আমাকে খুন করলে কি থামাতে পারবে তুমি ওদের? এই মাসে প্রায় অনেকগুলো খুন। এবছরে ঢাকা শহরে প্রায় 15টা বড় বড় অগ্নিকাণ্ড। তুমি কি ভেবেছো এগুলো এমনি এমনি হয়েছে? অগ্নিকাণ্ড? অগ্নিকাণ্ড। এগুলোর পেছনে যে আছে সে একজন ওয়েল প্ল্যানার। কিন্তু তোমাকে বলবো কেন? না বললে যে একটা বুলেট খরচ হয়ে যাবে তোমার জন্য, বললেও যে বাঁচিয়ে রাখবে তার কি গ্যারান্টি? আমার মুখের কথা যতটুকু বিশ্বাসযোগ্য, দলিলের কথাও ততটুকু বিশ্বাসযোগ্য না। বেশ, বলবো তোমাকে সব। ব্লক 19টা নামিয়ে নিল আদনান। ফারহানা কিছুক্ষণ কি যেন চিন্তা করে মুখ খুলল। আসলেই বলতে ভয় হচ্ছে। ওরা জানতে পারলে আমাকে বাঁচিয়ে রাখবে না। তবুও বলছি, সব কিছুর পেছনে আছে যে লোকটা আছে তিনি হলেন বলতে বলতে আর্তনাদ করে উঠল ফারহানা। মুহূর্তে ঢলে পড়ল সে নিচে। মাথার বাম পাশ দিয়ে একটা বুলেট ঢুকে বের হয়ে গেছে তার। কে যেন আড়াল থেকে গুলি করেছে তাকে। গুলির শব্দ হয়নি, নিশ্চয়ই সাপ্রেশর লাগিয়ে গুলি করেছে সে। গুলিটা উল্টো যে দিক দিয়ে এদিকে এসেছে ওদিকে তাকালো আদনান। সামনে একটা বিল্ডিং দেখা গেল। ওই বিল্ডিং থেকে নিশ্চয়ই গুলি করেছে আদতাই। আদনান তাকাতেই হুট করেই বন্ধ হয়ে গেল একটা কক্ষের জানালা। আর দেরি করলো না আদনান। ক্ষিপ্র বেগে ছুটল লাশ ডিঙিয়ে। কয়েক মিনিটের মধ্যেই বিল্ডিংয়ের ওই রুমটাতে এসে হাজির হলো সে। কিন্তু কাউকে দেখতে পেল না। আততায়ী অলরেডি পালিয়ে গেছে। কিছুক্ষণ ওই কক্ষে পায়চারি করলো আদনান। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। অদিতি করেছে ফোন। রিসিভ করতে অদিতির কাঁদতে কাঁদতে বলল, নিবিড় নিবিড়। হ্যাঁ অদিতি, কোথায় তুমি? আমার খুব ভয় হচ্ছে। আমি একটা খুন করে ফেলেছি। হোয়াট? কবে? কাকে? হিমেল নামের লোকটাকে। ও আসলে হিমেল না। হিমেল সে যে তোমাকে ধোকা দিয়েছিল। ওহ সে, তুমি ওকে খুন করলে কেন? ওই একমাত্র লোক যার পেছনে আমি আসল প্ল্যানার পর্যন্ত পৌঁছাতে পারতাম। এখন সেই উপায়টাও শেষ। আমি কি তা জানতাম? আমাকে ও আটকে রেখেছিল। এখন সুযোগ পেয়েই খুন করেছি ওকে। লাশটা এখনও আছে আমার সামনে। আমার ভয় হচ্ছে খুব, যদি পুলিশ জানতে পারে। তুমি কোথায় এখন? অদিতি লোকেশন বলল। ঠিক আছে, আমি আসছি। ফোন রেখে দিল আদনান। আদনানকে দেখেই ঝাঁপিয়ে পড়ল অদিতি। জড়িয়ে ধরে ওকে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, আমি কখনো ভাবিনি আমার হাতে একজন এভাবে খুন হবে। ডোন্ট ওয়ারি, এমনিতেই মরতো আমার হাতে। কিন্তু এখন আমার কাজটা একটু কঠিন হয়ে গেল। লাশের পাশে বসলো আদনান। কিছুক্ষণ লাশটা খুঁটিয়ে দেখে উঠে দাঁড়ালো। আর ফারহানা মিলে আমাকে তুলে নিয়ে এসেছিল। রিজিয়াকেও গুলি করে মেরেছে ফারহানা। চোখ মুছে বলল অদিতি। জানি, একটু আগে ফারহানাকেও কে যেন গুলি করে মেরেছে। মরে গেছে ও? ভালো হয়েছে, ওদের মরা দরকার। দাঁড়াও, আমার বসকে একটা ফোন করে নেই। আমার খোঁজ না পেয়ে হয়তো টেনশন করছে। শিওর। অদিতি ফোন করলো বসের নাম্বারে। হ্যালো স্যার। হ্যাঁ অদিতি, কী অবস্থা? কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তোমার? কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তোমার? সব বলবো স্যার, আমি কাল অফিসে আসবো। এভাবে কথা চললে ফোনে আরও কিছুক্ষণ। কথা বলার সময় হঠাৎ অদিতির মুখটা হাস্যোজ্জ্বল হয়ে উঠল। ফোন রাখার পর অদিতি বলল, কাল অফিসে বড় একটা আয়োজন আছে, তোমারও দায়িত্ব রইল। আসবা কিন্তু? আসবো অবশ্যই। কিন্তু কিসের আয়োজন? গেলেই বুঝতে পারবা। আমার বস নিজেই তোমাকে যেতে বলেছে। রিয়েলি? তোমার বস আমাকে চেনে মানে? রীতিমতো তোমার ভক্ত। আমাকে যে বারবার শত্রুর হাত থেকে রক্ষা করেছ সবই জানে বস। আমি বলেছি। তাহলে তো যেতেই হয়। চলো এখন এখান থেকে। এখানে আর ভালো লাগছে না। অদিতিকে নিয়ে বেরিয়ে আসে আদনান। বাইরে তার বাইকটা ছিল। বাইকে উঠল সে। পেছনে বসলো অদিতি। হাত রাখলো সে আদনানের কাঁধে। বাইক স্টার্ট দিল আদনান।
পেছন থেকে অদিতি বলল, আজকের দিনটা কি আমাকে দেবে? মানে আজ খুব সঙ্গ পেতে ইচ্ছে করছে তোমার, তাই? হুম, আমাকে নিয়ে একটু সারা শহর ঘুরবে? হঠাৎ এই ইচ্ছে? জানি না, আমি সত্যি প্রেমে পড়ে গেছি তোমার। তোমার মতো সুপুরুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া কপালের ব্যাপার। চুপ করে থাকে আদনান। আমি কি একটু জড়িয়ে ধরতে পারি তোমাকে? আদনান মৃদু হেসে সায় দিল। অদিতি খুশি হয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো আদনানকে। সাম্প্রতিক সময়ের টিআরপি অনুযায়ী সে দেশের শীর্ষ চ্যানেলের খেতাব অর্জন করেছে নিউজ 36 চ্যানেল। তাই খুশি হয়ে সংবর্ধনার আয়োজন করেন চ্যানেলের মালিক মাহফুজ ভিক্টর। দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ হাজির হয়েছে অনুষ্ঠানে। আদনানও হাজির। অদিতির সাথে সামনে সারিতে বসেছে সে। স্টেজে নানান জনে বক্তব্য দিচ্ছে। মাহফুজ ভিক্টর যখন বক্তৃতা শুরু করলো তখন হাততালি চলল কয়েক মুহূর্ত। হাসি মুখে মুখে বক্তৃতা শুরু করলো ভিক্টর। আদনান মুখটা অদিতির কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তোমার বসের হাসিটা কেমন যেন শয়তানের মতো মনে হলো না? চুপ করো। আমার বসের সাথে কত মেয়ে বেড়ে যেতে রাজি জানো তুমি? তার মানে পাক্কা শয়তান লোকটা। আরে না, বস খুবই ভালো লোক। তারই কারণে আজ আমাদের চ্যানেল এত দূর পর্যন্ত এসেছে। আজ দেশের শীর্ষ চ্যানেলে পরিণত হয়েছে। আইসি, 1 মিনিট আসছি। উঠে দাঁড়ালো আদনান। কোথায় যাচ্ছ? মৃদু হেসে আঙুলের ইশারায় বুঝে দিল আদনান পেটে চাপ লেগেছে। যাও। লজ্জা পেয়ে মুখ নিচু করলো অদিতি। দুপা ফেলে আরো আবার ঘুরলো আদনান অদিতির দিকে। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, বাই দ্য ওয়ে, তোমার হাসি কিন্তু খুব সুন্দর। বলে চলে যেতে লাগলো সে ওয়াশরুমের দিকে। তার মুখে প্রশংসা শুনে অদিতির যেন খুশি আর ধরে না। কপালের পাশ থেকে চুল সরিয়ে হাসি মুখে তাকিয়ে এসে থাকে সে আদনানের দিকে। ওয়াশরুমে ঢুকে আদনান সুজাতার নাম্বারে ফোন করে ব্লুটুথটা কানে সেট করলো। একটু পর ও পাশ থেকে সুজাতার কণ্ঠ শোনা গেল। হ্যাঁ আদনান বলো। সুজাতা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। শুনছি, বলো। এই বছরে যতগুলো খুন আর অগ্নিকাণ্ড ঘটেছে সবগুলোর নিউজ ঘেটে দেখো। কি দেখবো? দেখো নিউজগুলো প্রথম কোন চ্যানেলে প্রচারিত হয়েছে। আচ্ছা, আমাকে 15 মিনিটের মধ্যে চেক করে জানাও। আচ্ছা, জানাচ্ছি। ফোন কেটে দিল আদনান। চোখ মুখে পানির ঝাপটা দিয়ে ফ্রেশ হয়ে নিল সে। মিররে কিছুক্ষণ নিজেকে দেখে নিল। তারপর টিস্যু দিয়ে মুখ মুছে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। অদিতির পাশে বসে ওর দিকে তাকিয়ে মৃদু হাসলো আবার। অদিতিও ঠোঁট দুটো প্রসারিত করলো। আদনান তার কানের কাছে আবারও মুখটা নিয়ে ফিস করে বলে উঠল, তোমার শয়তান বসের বক্তব্য এখনো শেষ হয়নি। চুপ, শয়তান বলবা না। শয়তানকে শয়তান বলবো না তো কি বলবো? শয়তানের মধ্যে কি করছে আমার বস? ফোন ভাইব্রেট করে উঠলো আদনানের। ও সুজাতা হয়তো টেক্সট করেছে। অদিতির চোখ ফাঁকি দিয়ে আদনান টেক্সটটা পড়ে নিল। নিউজ 36 চ্যানেল। সুজাতার টেক্সটটা পড়ে আদনান অদিতিকে বলল, তোমার বস যা করেছে তা শয়তানও করেনি। মানে? আরে কিছু না, জাস্ট ফিডিং। হাসলো আদনান। ওদিকে ভিক্টর তার বক্তব্য শেষ করে অদিতির দিকে তাকিয়ে কি যেন ইশারা করে চলে যেতে লাগলো। অদিতি আদনানের হাত ধরে বলল, ওঠো। কোথায়? বস ডাকছে তোমাকে, তোমার সাথে মিট করতে চায়। ওকে চলো। দুজন হাঁটতে লাগলো ভিক্টরের কক্ষের দিকে। ভিক্টরের রুমে পা রাখতেই ভিক্টর হাসি মুখে বলল, হ্যালো আদনান, ওয়েলকাম। থ্যাংক ইউ। হ্যান্ড শেক করলো দুজনে। অনেক দিনের ইচ্ছে আপনার সাথে মিট করা, আজ সুযোগ হলো। সামনের চেয়ারটা দেখিয়ে বসতে বলল ভিক্টর আদনানকে। আদনান বসলো। কিছুক্ষণ পর একজন এসে তার সামনে কফির কাপ রেখে গেল। আদনানের স্মার্ট ওয়াচটা তখন অ্যালার্ম দিল। স্ক্রিনে তাকাতেই দেখলো প্রয়োজন অ্যালার্ম। কফির কাপটা সরিয়ে ভিক্টরের দিকে চেয়ে হাসলো আদনান। বিষ খাইয়ে যারা মারতে চায় তারা কাপুরুষ। হঠাৎ মাথায় প্রচণ্ড আঘাত অনুভব করলো আদনান। পেছন থেকে একজন লাঠি দিয়ে আঘাত করেছে তার মাথায়। চেয়ার থেকে ছিটকে মেঝেতে পড়লো আদনান। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে তার মাথার ডান পাশ দিয়ে। ভিক্টর এসে জোরে কিক মারলো তার বুকে। হাত দিয়ে মেঝেতে ঢেস দিয়ে আদনান নিজেকে আটকালো। হাঁটু করে বসলো সে। ভিক্টর তার অস্ত্র কেড়ে নেয়। তারপর রাগে ফুঁসতে বলল, এত প্ল্যানিং করে আমি এগোচ্ছিলাম, প্রতি পদে পদে তুই এসে সব শেষ করে দিচ্ছিস। তোকে অনেক আগে মেরে ফেলতে পারতাম। ভেবেছিলাম আমার কাছ পর্যন্ত তুই পৌঁছাতে পারবি না। পেছন থেকে আঘাত করে তুই সুপুরুষের পরিচয় দিচ্ছিস। হাসল। এই চুপ চুপ, তোর হাসি দেখলে আমার গা জ্বলে। কি ভেবেছিস তুই একাই চালাক, বাকি সবাই বোকা। এই অফিসে আমার চোখ ফাঁক কেউ কোনো কাজ করতে পারে না। অফিসে
এই অফিসে আছে এক শক্তিশালী নেটওয়ার্ক যা সবার ফোনের তথ্য হ্যাক করে আমার কান পর্যন্ত পৌঁছে দেয়। কানের সাথে সেট করা একটা ট্রান্সমিটার দেখালো ভিক্টর। তারপর বলল, তুই যখন বাথরুমে গিয়ে সুজাতার সাথে কথা বলছিলি আমি সব শুনে ফেলি। সুজাতা তোকে টেক্সট করে আমাদের চ্যানেলের নাম বলে। কি ভেবেছিস তুই এত সহজে আমি আমার এত প্ল্যানিংয়ের অর্জন মুহূর্তে ধূলিসাৎ করে দেবো তোর জন্য? জানি সহজেই তোরা নিজেদের ধ্বংস চাইবি না, তাই তো নিজের লোকের দুজনেরই তোরা নিজেরা মেরে ফেলেছিস। ফারহানা আর ওই লোকটা যে হিমেল সেজে গিয়েছিল, কি যেন ওর নাম? রাব্বি উচ্চারণ করলো। অদিতি। রাব্বির লাশ আমি যখন দেখি তখনই বুঝে ফেলেছিলাম যে খুনটা এর জন্যই করা হয়েছে, যাতে আমি রাব্বি পর্যন্ত পৌঁছাতে না পারি। কারণ রাব্বির শার্টে একটা ছোট্ট লোগো ছিল। লোগোটা আর কোনো চ্যানেলের না, চ্যানেল 36-এর লোগো। তখনই বুঝি যে ফারহানা, অদিতি, রাব্বি এরা সবই একই চ্যানেলের লোক। নিশ্চয়ই খুনগুলোর পেছনে চ্যানেল জড়িয়ে থাকতে পারে, কিন্তু কী কারণে এতগুলো খুন? এতে চ্যানেলের কী উদ্দেশ্য জানার জন্য তখনও কিছু বলিনি। অদিতি যখন চ্যানেলের অনুষ্ঠানে আসতে বলে সাথে সাথে লুফে নেই সুযোগটা। এখানে এসে যখন শুনলাম সাম্প্রতিক টিআরপি অনুযায়ী এই চ্যানেল দেশের শীর্ষ চ্যানেল হয়েছে, তখনই মনে সন্দেহ জাগে আমার। সন্দেহটা দূর করার জন্য সুজাতার মাধ্যমে খোঁজ নিলাম প্রত্যেকটা খুন আর অগ্নিকাণ্ডের ব্যাপারে। প্রত্যেকটা খুন আর অগ্নিকাণ্ডের নিউজ প্রথমে এই চ্যানেলই প্রচার হয়েছে। বুঝতে আর বাকি রইল না, দেশের নিউজ সৃষ্টি করতেই তোরা এসব করেছিস যাতে তোদের চ্যানেল টিআরপি বাড়ে। আদনানের কথা শুনে কয়েকটা হাততালি দিল অদিতি। তারপর বলল, তুমি অতি চালাক, তোমার চোখ ফাঁকি দিতে নিজেদের লোকদেরও মারতে হয়েছে, তবুও তুমি জেনে গেছো সব। এখন তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তোমাকে অনেক আগেই মেরে ফেলতে পারতাম আমরা। শুধু আমার খাতিরে এতদিন বেঁচে আছো কেন জানো? কারণ তোমাকে সত্যিই আমি ভালোবাসি। আমাকে তুমি প্রথম যেবার বাঁচিয়েছো ইতালিতে, ওটা নাটক ছিল, কিন্তু পরের বার নাটক ছিল না। তুমি আসলে হয়তো হেক্টর আমাকে মেরে ফেলতো ওই দিন। তাই কৃতজ্ঞ হয়ে ফারহানাকে বলেছিলাম তোমাকে যেন প্রাণে না মেরে ভুল করেছিস, এখনই সেই ভুলের মাসুল দে। বলতে বলতে ঢাইপ দিয়ে একটা ছোরা তুলে নিল আদনান। বাম হাত দিয়ে ছোরাটার এক পোস্ট চালালো সে অদিতির গলায়। গলাটা মাঝখানে চিরে গেল, রক্ত বের হচ্ছে ধীরে ধীরে, আর অদিতি ঢলে পড়তে লাগলো নিচে। হাঁ করে চেয়ে থাকলো ভিক্টর ওই দিকে। আদনান সজোরে কিক মারলো ভিক্টরের পেটে, ছিটকে গিয়ে ধাক্কা খেলো ভিক্টর দেওয়ালের সাথে লাগলো। আয়নাগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে ভিক্টরের উপর পড়তে লাগলো। কয়েক জায়গায় কেটে গিয়ে রক্ত বের হতে লাগলো তার। হাত থেকে পড়ে গেছে সাব মেশিন আর আদনানের গ্লক 19। গর্জে উঠল সে আবার, এই কে আছিস, ধর ওকে। বলতে বলতে সে সাব মেশিনটা তুলে নেওয়ার জন্য হাত বাড়ালো। আদনান দ্বিতীয় দফা কিক চালালো ওর মুখে যেন অন্ধকার দেখতে লাগলো ভিক্টরের লোক এসে হাজির, অস্ত্র হাতে। সামনে পড়ে থাকা সাব মেশিনটা, গান আর নিজের গ্লক 19টা তুলে নিল আদনান। দু হাতে গুলি চালাতে লাগলো সে শত্রুর দিকে। শত্রুরা যেন টিকতে পারছে না ওর সামনে। ভিক্টরের অফিসের টেবিলে নিচে মাথা নিচু করে গুলি চালাচ্ছে আদনান। ইতিমধ্যে বেশ কয়েকজনকে নরকের রাস্তা দেখিয়ে দিয়েছে সে। দুজন সাহসের সাথে দৌড়ে এলো আদনানকে মারতে। আদনান হাঁটু গুটিয়ে জাম দিল ওদের দিকে, দুজনকে নিয়ে নিচে পড়লো। দুজনের মুখে খুশি চালালো কয়েক রাউন্ড। তারপরে একজন দু হাতে তুলে নিয়ে শূন্য পাক খাইয়ে ছুঁড়ে মারল ভিক্টরের বাকি লোকগুলোর দিকে। হুমড়ি খেয়ে পড়লো সবাই নিচে। সাথে সাথে একজন উঠে এসে আদনানকে মারতে চাইলেই কুনোই দিয়ে আঘাত করে আদনান, তাকে ছোট কেটে রক্ত বের হয় তার। আরও একজন ছুটে আসে, আদনান শূন্য পাক খাইয়ে ক্লিক মারে ওর মুখে। বেহুশ হয়ে উঠে গেল সে, পড়ে গেল সে, আর উঠল না। পেছন থেকে আদনানকে লাঠি দিয়ে আঘাত করলো ভিক্টর। হালকা সরে গিয়ে আদনান ঘুরে তাকায় ভিক্টরের দিকে। শালা পেছন থেকে মারিস? দাঁতে দাঁত ঘষে রাগান্বিত হয়ে কিক চালায় আদনান তার পেটে। পেছন থেকে তিনজন চিৎকার করতে করতে ছুটে এল তাকে মারতে। সাব মেশিন দিয়ে ক্রিকেট বলের মতো পেটাতে থাকে আদনান ওদের। একসময় পালিয়ে বাঁচে ওরা। আদনান নজর দেয় ভিক্টরের দিকে। ঠোঁটের রক্ত মুছতে মুছতে সে কাশতে থাকে। আদনান এক হাতে তাকে তোলে দাঁড় করায়। ভিক্টর গুলি চালায় তার দিকে। মাথাটা কাত করে নিজের মুখকে রক্ষা করে আদনান ওর খুশি থেকে। তারপর দু হাতে ওকে শূন্যে তুলে নিজের হাঁটুর সাথে আঘাত করে জোরে।
ভিক্টরের ভেতর হাড় ভাঙার শব্দ হলো। ধপাস করে তার বডিটা মেঝেতে ফেললো আদনান। কাতরাতে লাগলো ভিক্টর। গ্লক 19টা হাতে নিয়ে ওর বুকের দিকে তাক করলো আদনান। ভিক্টর দু হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইল। বিদ্রুপ করে হাসলো আদনান। দেশ ও দেশের মানুষের শত্রুকে বাঁচিয়ে রেখে লাভ নেই। বলতে বলতে মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঠাস ঠাস করে গুলি চালালো আদনান ভিক্টরের দিকে। একটু পর আশার হয়ে গেল ভিক্টরের দেহ। গ্লক 19টা হোলস্টারে রাখতে রাখতে বিজয়ের হাসি দিয়ে হাঁটতে লাগলো আদনান।